হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই এসটি মোটিভেশন টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি তোমাদের শোনাতে চলেছি সফলতা কাকে বলে, সফলতার অর্থ কি। সোয়েট মার্টন বলেছেন, অন্যরা আপনাকে যতটা বিশ্বাস করবে আপনি ততটাই সফল হবেন। কে সফল? সেই সমাজসেবক যাদের লক্ষ্য গ্রামের বাচ্চাদের শিক্ষা দেওয়া, নাকি সেই ব্যক্তি যে লক্ষাধিক টাকার ব্যবসা করে এবং আরামদায়ক জীবন অতিবাহিত করে, নাকি সেই ক্লার্ক যে নিজের জন্য একটা বাড়ি তৈরি করে এবং বাচ্চাদের বিয়ে দিয়ে জীবনের কর্তব্য পালন করে চাকরির থেকে অবসর গ্রহণ করে, নাকি সেই বিদ্যার্থী যে আইপিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়, নাকি সেই খেলোয়াড় বা ব্যবসায়ী যে একটা সফলতা পাওয়ার পরেও আরেকটা সফলতা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে। এই সমস্ত প্রশ্নগুলির উত্তর আপনি বিভিন্ন রূপে পাবেন। যেমন কেউ শিক্ষককে, তো কেউ ব্যবসায়ীকে, তো কেউ ক্লার্ককে, তো কেউ বিদ্যার্থীকে সফল বলে মানবে। কারো কাছে একটাই সফলতা যথেষ্ট, তো অন্য কারোর কাছে একাধিক সফলতাও যথেষ্ট নয়। প্রত্যেক ব্যক্তির কাছে সফলতার সংজ্ঞা বিভিন্ন। তাহলে সম্পূর্ণ সফলতা বলতে কি বোঝায়? এই শব্দটিকে মনোবৈজ্ঞানিক, বৈজ্ঞানিক, দার্শনিক, ধর্ম ও সমাজবাদী, মানবশাস্ত্রী, প্রেরক প্রত্যেকেই নিজের মতন করে সংজ্ঞা দিয়েছেন। সমাজবিজ্ঞান একে শুধুমাত্র একটা অবস্থা বলেই বিচার করে। সমাজ বৈজ্ঞানিকদের প্রতি সফলতা একটা চিন্তা, একটা অবধারণা, এটা তো অনুভবকারীদের উপরেই নির্ভর করে। সফলতা সেই স্থিতি যেখানে ব্যক্তি নিজেকে দেখতে চায়। কারো কাছে নতুন বড় গাড়ি, বিদেশে ছুটি কাটানো, নতুন বাড়ি, নতুন চাকরি, এটাই সফলতার সংজ্ঞা। যদি তার কাছে এই সমস্ত জিনিস না থাকে তবে সে তা পাওয়ার জন্য উপায়ের সন্ধান করতে থাকে। কিছু লোকেরা আবার প্রচুর পয়সা, উপার্জন, স্বতন্ত্রতা, ঐশ্বর্য প্রভৃতি জিনিসের কামনা করে। এই ধরনের লোকেরা জীবনে প্রাপ্ত ছোট ছোট সফলতাকেই অনুভব করে থাকে। মনোবৈজ্ঞানিক ডক্টর নিক এরিজা বলেছেন, কোনো জিনিস পাওয়া আন্তরিক স্থিতি বাহ্যিক নয়। এটা ঠিক যে বাহ্যিক জিনিসই আন্তরিক স্থিতিকে প্রেরণা দেয়, কিন্তু যে সফলতা অন্তরে অনুভব করা যায় তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিছু লোক সফলতা এবং অর্থ একই বলে মনে করে। অর্থশাস্ত্রী জন মার্কস বলেছেন, যে ব্যক্তি টাকার দ্বারা সমস্ত রকম চাহিদা পূরণ করতে পারে তাকেই সফল বলে মনে করে। চাণক্য অর্থশাস্ত্রে বলেছেন যে সাধারণদের মধ্যে নিজের যোগ্যতা প্রমাণ করার নামই সফলতা। অন্যদিকে সারা পৃথিবীর সাধুসন্ত সেই সমস্ত ব্যক্তিদেরই সফল বলে মনে করে যারা সাংসারিক জীবনের বন্ধন ছিন্ন করে অন্য কিছু ভাবে। ভারতীয় বিদ্বানদের অনুসারে তারাই সফল যারা নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে। সমাজ বিজ্ঞানীরা একে তুলনাত্মক স্থিতি বলে মনে করে। সমাজ বিজ্ঞানী কেথিন ম্যাকসালির মতে সফলতা হলো এক অমূর্ত বিষয়। এটা মাপার জন্য কোনো দাঁড়িপাল্লা পাওয়া যায় না, তবু লোকেরা তা মাপার চেষ্টা করে। সফলতা মাপার মিটার হলো তার সংস্কৃতি এবং আর্থিক স্থিতি। এই তত্ত্বকেই মূল ভিত্তি করে ধরে নিয়ে তারা অপর ব্যক্তির সাথে নিজেদের তুলনা করে এবং সেই ভিত্তিতেই সফলতা এবং অসফলতা নির্ধারণ করে। বিজ্ঞানী গ্যারি রেয়ান সফলতার অর্থ বোঝানোর জন্য সর্বপ্রথম মানুষকে প্রকৃতিকে বোঝার কথা বলেছেন। তার মতে প্রত্যেক মানুষের চিন্তা করার, বোঝার, সমীক্ষা করার ও প্রতিক্রিয়া ব্যক্ত করার প্রক্রিয়া বিভিন্ন। এতে শরীরের তিনটি ভাগ, শরীর, আত্মা এবং প্রবৃত্তি কাজ করে। এর থেকে মানুষ সফলতার আভাসও পায়। সফলতার রহস্য মানুষের চিন্তা এবং সফলতাকে দেখার ক্ষমতার মধ্যেই লুকিয়ে থাকে। আমেরিকান মনোবৈজ্ঞানিক জন উইলিয়াম জেমস বলেছেন, আমরা যা ভাবি তাই প্রাপ্ত করার চেষ্টা করি। প্রত্যেক ব্যক্তির ভিতরে আবেগের এমন অন্তহীন শক্তি থাকে যা
তাকে যে কোনো সমস্যার সাথে লড়তে সাহায্য করে। এর দ্বারা সে সমস্ত দুর্বলতা কাটিয়ে উঠতে পারে, আর্থিক নির্ভরতা প্রাপ্ত করতে পারে, আধ্যাত্মিক দিক থেকে সচেতন হতে পারে, সফলতার সাথে সম্পর্কিত সমস্ত জিনিস প্রাপ্ত করতে সক্ষম হয়। প্রত্যেক ব্যক্তির মধ্যেই এই সফলতার স্রোত থাকে, এটা সে সফলতার ক্যাম্পাস দ্বারা বুঝতে পারে। জেমসের মতানুসারে আপনার ভেতরে প্রাকৃতিক রূপেই এমন ক্যাম্পাস থেকে যায় এবং এটাই সর্বদা আপনাকে পথ দেখাতে সাহায্য করে। এই ক্যাম্পাস দ্বারা যে কোনো ব্যক্তি সফল হওয়ার জন্য তার মধ্যে কতটা ক্ষমতা আছে তা জানতে পারে। একদিক থেকে এটাই সফলতার ভিত নির্মাণ করে। আপনি যখন সফলতা এবং অসফলতার দ্বন্দ্বে জড়িয়ে পড়েন, তখনই সফলতার পথ দেখানোর ব্যাপারে এটা সবচেয়ে বেশি ব্যবহার করা যায়। এটা মস্তিষ্ককে বিকল্প পথের সন্ধান করতে সাহায্য করে। আব্রাহাম লিঙ্কন একবার বলেছিলেন, সফল লোকেদের পরিণাম তখনই বৃদ্ধি পেতে পারে যখন তারা নিজেদের মস্তিষ্ককে সেই কাজের জন্য প্রস্তুত করতে পারবে। অস্ট্রেলিয়ার মনোবৈজ্ঞানিক এলন রিচার্ডসন বাস্কেটবল খেলোয়াড়দের উপর একটা গবেষণা করেছিলেন। তার থেকে এটা বোঝা যায় যে তিনি খেলোয়াড়দের 3টি দলে এ, বি এবং সিতে ভাগ করেছিলেন। তিনি এ দলকে প্রতিদিন 20 মিনিট করে ফিক্স অভ্যাস করার সুযোগ দিয়েছিলেন। তিনি বি দলকে অভ্যাস না করার পরামর্শ দিয়েছিলেন এবং সিকে প্রতিদিন 20 মিনিট করে মানসিক রূপে অভ্যাস করার পরামর্শ দেন। গবেষণার শেষে দেখা যায় যে এ দলের খেলোয়াড়দের মধ্যে ফিক্স থ্রো করার ব্যাপারে 25% পর্যন্ত উন্নতি হয়েছে। আশানুরূপ বি দলের মধ্যে কোনো রকম উন্নতি লক্ষ্য করা যায়নি, কিন্তু সি দলের খেলোয়াড়দের মধ্যে 24% উন্নতি লক্ষ্য করা যায়। তা ছিল প্রায় এ দলের সমান সমান, অথচ তারা বাস্কেটবলের কোর্টেই যায়নি। এই গবেষণার থেকেই প্রমাণ হয় যে আমাদের মস্তিষ্ক কঠিন থেকে কঠিনতর লক্ষ্য পূরণ করতে পারে। এর জন্য আপনাকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। লেখক বিলে কোডিংটন এই বিষয়টিকে আরো জোরালো করে তুলেছেন। তার মতে আমাদের ভেতর সফলতার 2টি অবস্থা আছে। প্রথমটি হলো আমাদের নির্ণয়ের উপর নির্ভর করে, যাতে আমরা ভাবি যে সফলতা আমাদের জন্য কি, আর দ্বিতীয়টি হলো সেই বোধ যাতে আমরা জানতে পারি যে এর জন্য আমরা ভালো কি করতে পারি। এর অর্থ হলো প্রকৃতপক্ষে সফলতার উপায় হলো আন্তরিক এবং মানসিক স্থিতি, কিন্তু স্নায়ুবিজ্ঞান এবং ব্যবহার বিজ্ঞান একে মানসিক অবস্থা না বলে ভাবাত্মক স্থিতি বলে থাকেন। সফলতার রহস্য উন্মোচনকারী বেশিরভাগ পরামর্শদাতা এই বিষয়টির উপর জোর দেয় যে ভাবাত্মক বোধ, সফলতা এবং জীবনে খুশি নিয়ে আসার উন্নতর ভবিষ্যৎ বক্তা। এটা তার্কিক জ্ঞানের থেকেও অনেক বেশি সঠিক। বিজ্ঞান এই বিষয়টির পুষ্টিকরণ করে যে আকর্ষণই সফলতা পাওয়ার ব্যাপারে প্রেরণা দেয়। এর ফলে আপনাকে বাহ্যিক বস্তুর উপর বেশি নির্ভর করতে হয় না। স্নায়ুবিজ্ঞান এবং ব্যবহার বিজ্ঞান খুবই স্পষ্ট রূপে এটা বুঝিয়েছে যে আমরা যখন কোনো জিনিসের সাথে ভাবাত্মক রূপে সংযুক্ত হয়ে যাই, তখন আমরা নিজেদের স্নায়ুতন্ত্রগুলোকে শারীরিক দিক থেকে সেই জিনিসের প্রতি সমর্পিত হওয়ার জন্য প্রেরিত করি। এই নিউরোলজিক্যাল সন্ধানকে বহু যুগ ধরেই পরলৌকিক লেখকগণ আকর্ষণের আইন বলে আসছে। এই আকর্ষণের আইনকে যদি আধুনিক বিজ্ঞানের ভাষায় পরিভাষিত করা যায়, তবে তার অর্থ দাঁড়ায় যে আমরা সেই জিনিসের প্রতি আকর্ষিত হই যার উপর আমাদের ভাবনা আগে থেকেই কেন্দ্রীভূত থাকে। এই ক্ষেত্রে সেই জিনিসের প্রতি ধ্যান কেন্দ্রিত করার জন্য মস্তিষ্কের স্নায়ুতন্ত্রগুলোকে দৃঢ়তা প্রদান করি। এইভাবে মস্তিষ্ক সেই স্বপ্ন পূরণ করার মেশিনে পরিণত হয়। স্কুল কলেজে পড়াশোনার সময় বহু ছাত্র মেধাবী বলে প্রমাণিত হয়, কিন্তু তারা জীবনে সফলতার শিরোপা পায় না। এই ধরনের মানুষেরা জীবন স্তরকে উঠাতে পারে এমন জিনিসের সাথে ভাবাত্মক রূপে সংযোজিত হতে পারে না। তাদের মধ্যে কোনো জিনিস পাওয়ার জন্য ভাবনাত্মক প্রতিজ্ঞাবদ্ধতার অভাব দেখা যায়। অন্যদিকে দুর্বল এবং অতি সাধারণ বুদ্ধির ছেলেরা অনেক বড় পদে উঠে যায় বা অনেক বড় ব্যবসায়ীও হয়ে যায়। সফল এবং আনন্দময় জীবন যাপন
স্থাপনের জন্য তাদের ভাবাত্মক স্তর তাদেরকে সরাসরি প্রেরিত করে। এটিকে এইভাবে বোঝা যায় যে দারিদ্রতার থেকে দূরে যাওয়ার জন্য বা আর্থিক স্বতন্ত্রতা পাওয়ার জন্য কোনো ব্যক্তি অতি ক্ষুদ্র বা অতি বড় কাজ করতেও ঘাবড়ায় না। অরস্তুর ভাষায় বলা যায়, আবেগের দ্বারা প্রেরিত লোকেরা অনেক বেশি সাহসী, উৎসাহী এবং আশায় পূর্ণ থাকে। শুরুর থেকেই আবেগ তাদের ভয় পেতে বাধা দেয় এবং পরে তাদের আত্মবিশ্বাসের সাথে প্রেরিত করে। মনোবৈজ্ঞানিক জন গার্টনার মতে এই গুণ বংশ পরম্পরায় প্রভাবিত হয়। তার মতে সফলতা প্রাপ্তির ব্যাপারে বংশ পরম্পরার গুণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। ব্যক্তির মধ্যে আগে থেকেই সফলতা প্রাপ্ত করার গুণ বজায় থাকে। এটা তারা পায় বাবা মার কাছ থেকে। ল্যালক স্কুল অফ ম্যানেজমেন্টের সংস্থাপক সেফ স্কাই এই বিষয়টির ব্যাপারে সম্পূর্ণ উল্টো কথা বলেছেন। তার মতে সফল ব্যক্তিদের ইতিহাস এই বিষয়ের প্রমাণ যে সফলতা বংশ পরম্পরার উপর নির্ভর করে না এবং তার জীবনবায়ু, রঙ্গ ইত্যাদির উপরেও নির্ভর করে না। তা নির্ভর করে ব্যক্তিগত প্রয়াসের উপর। অগণিত বিষয়ের থেকে এই বিষয়টা প্রমাণিত হয়েছে যে লোকেদের উত্তরাধিকার, হঠাৎ প্রাপ্ত লটারি বা অন্য কোনো ভাবে প্রাপ্ত পয়সা কয়েক বছরের মধ্যেই শেষ হয়ে যায় এবং তাকে পুনরায় শূন্য থেকে শুরু করতে হয়। সেফ স্কাইয়ের কথাটা খুবই জোরালো বলে মনে হয়। আব্রাহাম লিঙ্কন, মহাত্মা গান্ধী এবং ধীরুভাই আম্বানির মতো অগণিত ব্যক্তিত্ব আছে যাদের সফলতার সাথে তাদের বংশের কোনো সম্পর্কই নেই। সমাজ বিজ্ঞানীগণও বংশ পরম্পরায় সফলতা পাওয়া যায় এই কথাটি বিশ্বাস করেন না। তাদের মতে সফলতা ব্যক্তিগত, এটি নিজের বুদ্ধি, চেষ্টা এবং সৃজনশীল ভাবনার উপর নির্ভর করে। ছাত্র থেকে শুরু করে গবেষক, ক্লার্ক থেকে শুরু করে কোনো কোম্পানির সিও সকলকেই এগিয়ে যাওয়ার জন্য বুদ্ধি এবং মস্তিষ্কের শক্তির প্রয়োজন পড়ে। যদি স্নায়ুবিজ্ঞানের গবেষণাকারীদের কথা মেনে নেওয়া যায় তবে বলা যায় মস্তিষ্ক সেই মাংসপেশির মতন যার ক্ষমতা যত ইচ্ছা তত বৃদ্ধি করা যায়। এটা যত ব্যবহার করা যাবে এর ক্ষমতা তত বৃদ্ধি পাবে। প্রত্যেক পদক্ষেপে প্রাপ্ত সফলতা একদিকে যেমন মানুষকে জনপ্রিয় করে তোলে, অন্যদিকে তেমনি সফল ব্যক্তিদের মধ্যে তা একটা অভ্যাসে পরিণত হয়। এরপর এক সফলতা প্রাপ্ত ব্যক্তিরা সফলতা পাওয়ার ব্যাপারে অভ্যস্ত হয়ে ওঠে। স্টিল কিং লক্ষ্মী মিত্তালের মতে একের পর এক সফলতার পিছনে দৌড়ানোর অর্থ হলো আপনি কোনো সুযোগ ছাড়তে চান না, আমিও কোনো সুযোগ ছাড়তে চাই না। গবেষণাকারীদের মতে আপনার পরবর্তী সফলতার সাথে জড়িয়ে থাকে আপনার আগের সফলতা, যে কারণে যে কোনো কাজ খুবই সহজ হয়ে ওঠে। অসফলতার ভয় মনোবৈজ্ঞানিক ভয়। এটি মানুষকে আগে থেকেই পরাজয়ের জন্য উস্কাতে থাকে। সফলতার মতন অসফলতাও একটা আন্তরিক ধারণা। এটি প্রত্যেক ব্যক্তির মানসিক অবস্থার ভাগ। আপনি নিজের ভিতরে জয়ের ভাবনা নিয়ে এগিয়ে চলুন। পিটার জেনসন কেন্দ্রি অলিম্পিক খেলোয়াড়দের উপর একটা গবেষণা করেছিলেন। তা থেকে জানা গেছে যে জয়ের থেকে এক মুহূর্ত দূরে থাকা খেলোয়াড়দের উপর অধ্যয়ন থেকে জানা যায় যে জয়ের ঠিক আগের মুহূর্তেই খেলোয়াড়রা এটা ঠিক করে নেয় যে সে জিতবে না হারবে। খেলার শেষ পরিণামও তার উপরেই নির্ভর করে। সাধারণ লোকেদের ক্ষেত্রেও এই একই বিষয় প্রযোজ্য। জয়ের থেকে এক মুহূর্ত দূরে থাকার সময় আমরা যে নির্ণয় নিই তার ফলেই হয় অসফলতার কলঙ্ক লাগে, নয়তো জয়মালার পরিচয় দেয়। প্রসিদ্ধ লেখক গ্যারি সিম্পসন সফলতা গণনার ভিত্তিতে এই বিষয়টি প্রমাণ করেছেন যে যদি সফলতা পাওয়ার ব্যাপারে আপনি মানসিক দিক থেকে 95% প্রস্তুত থাকেন, অর্থাৎ আপনি যদি সফলতার ব্যাপারে মানসিক দিক থেকে সম্পূর্ণরূপে প্রস্তুত না থাকেন তবে তা সফলতা প্রাপ্তির হার শূন্য করে দেয়। বরির মতে 0 এবং 95% সমান। বেশিরভাগ লোকই সফল হওয়ার
থেকে দূরে থেকে যায়, কারণ তাদের চেষ্টা শূন্যতে এসেই শেষ হয়ে যায়। হাতে আসে শুধু অসফলতা। অসফলতার মতন সফলতাও এক গতিশীল স্থিতি। আপনি আজকে সফল থাকলেও কাল অসফল হতেই পারেন। সফল ব্যক্তিরা সফলতার মূলমন্ত্র রূপে একটা কথা অবশ্যই বলেন, সফলতা পাওয়া যত কঠিন তা বজায় রাখা ততটাই কঠিন। অপর হারের ভয়ে সফলতা পাওয়ার চেষ্টা না করা সবচেয়ে বড় হার। জয় হিন্দ, ধন্যবাদ।